ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত আলোক বিজ্ঞানের ওয়ান শট ক্লাসে। আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞানের যতগুলো টপিক আছে সবগুলো টপিক শেষ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়তে চাই সেটা হচ্ছে ব্যতিচার। কারণ ভৌত আলোক বিজ্ঞানের তিনটা ফেনোমেনা আছে। আলোর তরঙ্গ ধর্মের যে তিনটা প্রকারভেদ, সেটা হচ্ছে ব্যতিচার, অপবর্তন এবং সমাবর্তন। তাহলে আজকে আমরা প্রথমে ব্যতিচারটা নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীতে অপবর্তন নিয়ে আলোচনা করব। তো ব্যতিচারে যা যা ম্যাথমেটিক্যাল ফর্ম হইতে পারে, যতগুলো সূত্র হইতে পারে, সবগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি ব্যতিচার। তো ব্যতিচারটা কিভাবে পড়ব বা ব্যতিচার কাকে বলে? ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স। এখন এখন ব্যতিচার যদি তুমি পড়তে চাও তাহলে ব্যতিচারের সংজ্ঞাটাই আসি। ব্যতিচার বলে যে কোনো মাধ্যমে তরঙ্গের উপরিপাতনের ফলে তরঙ্গদ্বয়ের সমদশা এবং বিপরীত দশা মিলিত হওয়ার জন্য লব্ধি তরঙ্গের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে তাকে কি বলে? ব্যতিচার বলে। তো ব্যতিচারের মধ্যে কিছু কথাবার্তা আছে। একটা হচ্ছে সমদশা, দুই বিপরীত দশা, এরপরে 3 নম্বর লেখা আছে তীব্রতা। তো এই তিনটা জিনিস খুব ভালো করে বুঝবো। এরপরে এর মধ্যে কিছু ম্যাথমেটিক্স টার্ম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে ব্যতিচারের মধ্যে সমদশা কি এবং বিপরীত দশা কি। তো আমরা যদি সমদশা এবং বিপরীত দশা খুব ভালো করে বুঝি, তাহলে আমরা ব্যতিচারের সকল কিছু বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা পড়বো সমদশা। সমদশাটা কি? দেখো, একটা তরঙ্গ, এইটা একটা তরঙ্গ, এখন এই তরঙ্গের, এটা একটা তরঙ্গ, এরপরে এইটা আরেকটা তরঙ্গ। এখন এই তরঙ্গের এই যে ম্যাক্সিমাম যে সরণটা, তরঙ্গ স্থিত করার যে ম্যাক্সিমাম সরণটা, এটাকে বলা হবে বিস্তার। এবং এই পয়েন্ট, উপরে যে পয়েন্টটা, এই পয়েন্টকে বলা হবে শীর্ষবিন্দু। এবং নিচের যে পয়েন্ট, নিচের দিকে যে সর্বোচ্চ বিস্তারটা, নিচের দিকে, এটাকে বলা হবে খাঁজ বিন্দু, তরঙ্গের খাঁজ বিন্দু। এরপরে ঠিক সেমভাবে এটাকে বলা হবে শীর্ষবিন্দু, আর এটাকে বলা হবে খাঁজ বিন্দু, খাঁজ। এখন কথা হলো, দুটি তরঙ্গের শীর্ষবিন্দুর সাথে যদি শীর্ষবিন্দু মিলিত হয় বা উপরিপাতিত হয়, একটার উপর আর একটা যদি উপরিপাতিত হয়, আবার খাঁজ বিন্দুর সাথে যদি খাঁজ বিন্দু গিয়ে মিলিত হয় বা উপরিপাতিত হয়, তাহলে যে লব্ধি তরঙ্গটা হবে, সেই লব্ধি তরঙ্গটা এইটা। আমি বললাম লব্ধি তরঙ্গটা, এইটা হচ্ছে লব্ধি তরঙ্গ। এখন এই লব্ধি তরঙ্গের বিস্তারটা কত হবে? দেখো, এই বিস্তারটাকে বলা হবে প্লাস এ, আবার এই বিস্তারটাকেও প্লাস এ বলা হবে। এটাকে বলা হবে মাইনাস এ, এটাকেও মাইনাস এ বলা হবে। তো প্লাস এ আর প্লাস এ ম্যাক্সিমাম যে বিস্তারটা হবে, সেটা হবে উপরের দিকে হবে +2a, আর নিচের দিকে হবে মাইনাস এ। আর মাইনাসে যদি মিলিত হয়, তাহলে ম্যাক্সিমাম যে বিস্তারটা সেটা হবে -2a। তাহলে ম্যাক্সিমাম বিস্তার যদি আমি বলতে চাই +2a আবার -2a, তাহলে আমি একবারে বলতে পারি +-2a। এটা কীরকম? এটা এইভাবে হইল যে প্লাস এ আর প্লাস এ, দুইটা তরঙ্গের বিস্তার প্লাসে প্লাসে যখন মিলিত হবে তখন হবে +2a, আবার মাইনাসে যদি মিলিত হয় তাহলে হবে -2a। সংজ্ঞার মধ্যে বলে সমদশা এবং বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য লব্ধি তরঙ্গের যে তীব্রতার, বিস্তারের যে তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে, তাহলে বিস্তার পাইলাম। এখন সমদশায় মিলিত হলে তীব্রতাটা কত হয়? কোন একটা আলোর যদি তীব্রতা পাই, তাহলে সেটা হবে উজ্জ্বল, আলোকিত হবে। আর যদি কোনো একটা তরঙ্গের তীব্রতা না পাই, তাহলে সেটা হবে অন্ধকার। তাহলে আমরা বিস্তারের সাহায্যে বা বিস্তারের মাধ্যমে কিন্তু আমরা আলো পাবো নাকি অন্ধকার পাবো, এটা বুঝবো না। আমরা বুঝবো কি? আমরা বুঝবো যে কোনো একটা আলোর তীব্রতা আছে কি নাই। যদি থাকে, কোন একটা তরঙ্গের যদি তীব্রতা থাকে, তাহলে সেটা উজ্জ্বল বলতে পারবো বা আলোকিত বলতে পারবো। আর যদি কোনো তরঙ্গের তীব্রতা না থাকে, তাহলে সেটাকে আলোকিত বলা যাবে না। তাহলে প্রথমে আসি সমদশার ক্ষেত্রে যেহেতু বিস্তার পাইছি, এখন তীব্রতাটা কিভাবে হয় এটা একটু আমরা দেখি। তো আমরা জানি তীব্রতার যে সূত্রটা হয় সেটা হবে I = 2π² f² a² ρv। I কে বলা হবে তীব্রতা, পাই f কে কম্পাঙ্ক, নির্দিষ্ট মাধ্যমের কম্পাঙ্ক ধ্রুবক, আবার ঘনত্ব ধ্রুবক, বেগও ধ্রুবক তরঙ্গের। তাহলে বুঝতে পারতেছি I এর সাথে বিস্তারের একটা সম্পর্ক হয়। এটা সবগুলো যদি ধ্রুবক চিন্তা করি তাহলে a²। বিস্তারের সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা তীব্রতার সাথে বিস্তারের একটা সম্পর্ক পাইছি। এখন আমি যদি সমদশার ক্ষেত্রে
সমদশার ক্ষেত্রে বিস্তারের মানটা যদি আমি বসায় দিই তীব্রতা সূত্রের মধ্যে, তাহলে দেখি তো তীব্রতা পাই কিনা। হ্যাঁ, তাহলে কে এর মান হচ্ছে এ ম্যাক্স, ম্যাক্সিমাম বিস্তারটা বসাবো। তাহলে আই সমান কে এর মান যদি আমি বসাই +-2a² তাহলে ম্যাক্সিমাম যে বিস্তারটা, এই ম্যাক্সিমাম বিস্তারটা পাবো +-4 তাহলে আগের তীব্রতা থেকে যদি আমি বলতে চাই সমদশায় মিলিত হইলে পরবর্তী তীব্রতাটা প্রাথমিক তীব্রতার কত গুণ? 4 গুণ। যদি সমদশায় মিলিত হয় কোন একটা তরঙ্গ, যদি সমদশায় মিলিত হয় তাহলে প্রাথমিক তরঙ্গ থেকে 4 গুণ হবে বেশি। তাহলে কোন একটা তরঙ্গে যদি তীব্রতা 4 গুণ হয়ে যায় তাহলে সেটা কি বলতে পারবো আমরা? আলোকিত বলতে পারবো, উজ্জ্বল বলতে পারবো। তাহলে বুঝতেই পারতেছি সমদশায় যদি কোনো তরঙ্গ মিলিত হয় তাহলে সেখানে উজ্জ্বল তৈরি হবে বা আলোকিত পাবো। তরঙ্গটা কিরকম হবে? আলোকিত হবে। কিভাবে মিলিত হইলে? শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু মিলিত হলে সমদশা, আর সমদশায় যদি মিলিত হয় প্রত্যেকটা বিন্দুর তরঙ্গের ম্যাক্সিমাম পয়েন্টটা হবে, ম্যাক্সিমাম বিস্তার হবে +-2a। তখন সেইখানে সর্বোচ্চ বিস্তারটা বসানোর পরে তীব্রতা সূত্রের মধ্যে আমরা তীব্রতা পাই। এবং কতটুকু? 4 গুণ পাই। 4 গুণ মানে কি বুঝতে পারতেছো? আগে ছিল 1 গুণ, এখন 4 গুণ। সমদশা মিলিত হওয়ার পরে 4 গুণ হলে সেখানে কি পাবো? অনেক বেশি উজ্জ্বল পাবো। এখন আসো বিপরীত দশা। বিপরীত দশাটা কি? বিপরীত দশা, বিপরীত দশাটা হবে একটা তরঙ্গ, এখানে আরেকটা তরঙ্গ। এখন এই তরঙ্গের বিস্তার এটা +a, আবার দ্বিতীয় যে তরঙ্গটা সেই তরঙ্গের বিস্তার হবে -a। এটা হচ্ছে শীর্ষবিন্দু, আবার এটা নিচেরটা হবে খাঁজ বিন্দু, খাঁজ। আবার প্রথম তরঙ্গের এটা হবে -a আর উপরেরটা +a। এখন বিপরীত দশা বলতে বোঝায় কোন একটা তরঙ্গের শীর্ষবিন্দুর সাথে যদি কোন একটা তরঙ্গের খাঁজ, মানে কোন একটা তরঙ্গের খাঁজের সাথে যদি কোন একটা তরঙ্গের শীর্ষবিন্দু মিলিত হয় তাহলে সেটা হবে কি? সেটা হবে বিপরীত দশা। তো বিপরীত দশায় যদি মিলিত হয় তাহলে অবশ্যই একটা লব্ধি তরঙ্গ হবে। সেই লব্ধি তরঙ্গটা দেখি কত, দেখো +a আর -a, তাহলে এ মিনিমাম, তা +a আর হচ্ছে -a যদি মিলিত হয় তাহলে 0, আবার -a আর +a যদি মিলিত হয় তাও 0। তাহলে আমি বুঝতে পারতেছি বিপরীত দশায় যদি কোনো একটা তরঙ্গ, দুইটি তরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে +এর যতটুকু উপরে মাইনাসে ঠিক ততটুকুই নিচে। তাহলে আমি বুঝতে পারতেছি নালিফাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তখন নতুন যে লব্ধি তরঙ্গটা, সেই নতুন লব্ধি তরঙ্গ নাই, একদম একশক্ষ বরাবরই থাকবে। তাহলে কোনো যদি তীব্রতায় বা বিপরীত দশা মিলিত হওয়ার পরে যদি আমি কোনো লব্ধি বিস্তারই না পাই তাহলে তীব্রতাটা কত পাই একটু দেখি। আমরা জানি তীব্রতার সূত্র I সমান k/a²। এখন যদি আমি তীব্রতা বের করতে চাই তাহলে কে এর মান কত বসাবো? এ মিনিমাম, কারণ সবচেয়ে কম, নাই তো, এ তো 0। যদি না থাকে তাহলে লব্ধি কোনো তীব্রতা থাকবে না। তো লব্ধি তীব্রতাটা কত হয়? যদি এ মিনিমাম এর মান যদি বসায় দাও তুমি 0 বর্গ, তাহলে বুঝতে পারতেছি I' সমান হচ্ছে 0। এখন বলো কোনো তরঙ্গদ্বয় যদি দুইটি তরঙ্গ যদি মিলিত হয়, উপরিপাতিত হয়, যদি লব্ধি কোনো তরঙ্গের বিস্তার যদি না থাকে তাহলে সেখানে কি আমরা উজ্জ্বল পাবো নাকি অন্ধকার পাবো? বিস্তার না থাকলে তীব্রতাও থাকবে না। যদি তীব্রতা না থাকে তাহলে সেখানে অন্ধকার পাবো। তাহলে আমি সহজে বুঝতে পারতেছি যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে সেখানে আমরা উজ্জ্বল পাবো না, সেখানে আমরা কি পাবো? অন্ধকার পাবো। বিপরীত দশায় মিলিত হলে আমরা কি পাবো? অন্ধকার পাবো। তো সমদশায় মিলিত হলে আমরা পাবো উজ্জ্বল, বিপরীত দশায় মিলিত হলে আমরা পাবো কি? অন্ধকার। ব্যতিচার এটাই। কিরকম ব্যতিচার? পর্দার মধ্যে অন্ধকার ডোরা তৈরি হবে এবং উজ্জ্বল ডোরা তৈরি হবে। তরঙ্গদ্বয় যখন উপরপাতিত হবে তখন সমদশায় কিছু কণা সমদশায় মিলিত হবে, কিছু কণা বিপরীত দশায় মিলিত হবে। তখন আমরা বলতে পারবো যে পর্দার মধ্যে এক সময় উজ্জ্বল হবে আরেক সময় অন্ধকার হবে, এক সময় উজ্জ্বল আরেক সময় অন্ধকার। তো এইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে যখন দুইটা তরঙ্গ উপরিপাতিত হবে তখন লব্ধি তরঙ্গ তৈরি হবে এবং সেই লব্ধি তরঙ্গের জন্য তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটবে। এই হ্রাস বৃদ্ধি এটাকে বলা হবে আমাদের কি? ব্যতিচার। এখন ব্যতিচার কত প্রকার এবং কি কি এগুলো আমরা দেখব। ব্যতিচার হচ্ছে 2 প্রকার। ব্যতিচার 2 প্রকার, এক গঠনমূলক ব্যতিচার আর 2 হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ওইগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের পড়তে হবে যে
তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গের দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। তো এইটা হচ্ছে একটা তরঙ্গ, জাস্ট একটা সাইকেল দিলাম, আমি একটা সাইকেল দিয়ে বোঝাবো। তো তরঙ্গের এটা মূল বিন্দু মানে 0, এটা এক অক্ষ বরাবর টোটাল। দেখো আমি যদি তোমাদের বলতে চাই একটা তরঙ্গের টোটাল সাইকেল অতিক্রম করতে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় সেইটা হবে তার তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তো আর তাহলে এই পয়েন্টটা কত হবে? তাহলে এই পয়েন্টটা হবে λ/2, আর এই পয়েন্টটা কত? 4/1 তাহলে এটা হবে λ/4। আর এটা কি হবে? এটা 3 মূল বিন্দু থেকে হিসাব হবে, 1 2 3 4/3 এখানে, তাহলে সেটা হবে কত? 3λ/4, 4/3। এখন আমি একটু বলি যে দশা পার্থক্য এবং পথ পার্থক্য মূলত কি কি, এটা দ্বারা কি বোঝায়? দশা পার্থক্যকে বলা হবে ডেল ডেল্টা। দশা পার্থক্য মানে ফেজ, দশা কতটুকু, কোন হিসাব করা হবে। এরপরে পথের পার্থক্য, পথ পার্থক্যকে বলা হবে ডেল এক্স। পথ পার্থক্যকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হবে। তাহলে দশা পার্থক্য হচ্ছে ডেল ডেল্টা, পথ পার্থক্য ডেল এক্স। পথের পার্থক্য মানে দূরত্ব, ডেল এক্স এর মধ্যে সবসময় দূরত্ব হিসাব হবে, মানে ল্যামডা হিসাব হবে। আর দশা পার্থক্য মানে রেডিয়ান হিসাব হবে, মানে পাই দিয়া করবা ম্যাথ। সবসময় আমরা কি দিয়া করব? পাই দিয়া ম্যাথ করব। আচ্ছা এখন আসো, আমি যদি বলতে চাই তাহলে দশা পার্থক্যটা কত হবে? দেখো টোটাল কোণ হবে 2π। টোটাল কোণ যদি 2π হয় তাহলে মাঝামাঝি যে অংশটা একদম মাঝ পয়েন্ট, এটা হবে কত? এটা হবে পাই। টোটাল কোণ যদি 2π হয়, ফুল সাইকেল অতিক্রম করতে 2π পরিমাণ কোণ উৎপন্ন করতে হবে, আর অর্ধেকটা কত হবে? পাই। তাহলে এইটা কত হবে? এটা হবে π/2 মানে 90 ডিগ্রি। এটা হবে 270 ডিগ্রি, 3π/2। এখন দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে একটু সম্পর্কগুলো দেখি। দেখো ল্যামডা পরিমাণ দূরত্বের জন্য, ল্যামডা পরিমাণ দূরত্ব মানে পথের পার্থক্য, তো ল্যামডা পরিমাণ পথের পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2π। এখন তো λ/2 পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? পাই বলতে পারি। λ/4 পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? π/2। এখন আমি যদি তোমাকে ভিন্ন ভিন্ন একটা বিন্দু দিয়া দিই, ধরো এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। এখন একটু বলো তো যে এই বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত, এখানে একটা বিন্দু দিলাম, এইটার যে মধ্যবর্তী পথের পার্থক্য এবং দশা পার্থক্য, ধরো এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তো দশা পার্থক্য বা পথের পার্থক্য বা দশা পার্থক্য কত? এইটা কিন্তু আমরা জানি না। আমরা কিরকম জানতাম? এই পয়েন্টে পথের পার্থক্য λ/2, দশা পার্থক্য কত? পাই। 0 থেকে পাই পরিমাণ দশা পার্থক্য, আর পথ মানে দূরত্বের পার্থক্য λ/2। কিন্তু এই দুটা ভিন্ন ভিন্ন পয়েন্ট, এই পয়েন্টের মধ্যবর্তী দশা পার্থক্য এবং পথের পার্থক্য জানি না। তো এই যে অজানা রাশিগুলো বের করার জন্য, বিভিন্ন পয়েন্টে দশা পার্থক্য পথ পার্থক্য বের করার জন্য একটা সূত্র হয়। সেই সূত্রটা কি? আমরা বলতে পারতেছি ল্যামডা পরিমাণ পথের পার্থক্যের জন্য দশা পার্থক্য কত? 2π। তাহলে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2π। একক পরিমাণ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে 2π/λ। তাহলে আমাদের তো ডেল এক্স পরিমাণ পথের পার্থক্য দরকার, যে কোনো পথের পার্থক্য দরকার। তাহলে ডেল এক্স পরিমাণ পথের পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবে? 2π/λ ইন্টু ডেল এক্স। এই যে সূত্রটা আমি পেলাম, এই সূত্রটা হচ্ছে দশা পার্থক্য এবং পথের পার্থক্যের মধ্যে সম্পর্ক। দশা পার্থক্যকে ডেল ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। ডেল ডেল্টা সমান হবে 2π/λ ইন্টু ডেল এক্স। এই সূত্রটা দিয়ে বিভিন্ন এমসিকিউ আসে। তো এটা হবে দশা পার্থক্য, ডেল ডেল্টা মানে দশা পার্থক্য, আর ডেল এক্স যেটা, সেটা হবে পথের পার্থক্য। এখন আমি যদি তোমাকে ছোট একটা ম্যাথ দিই
ডেল এক্স এর মান যদি বলে দিই এরকম 5 ল্যামডা ডিভাইডেড বাই 11, তোমারে আমি কোশ্চেন করলাম ডেল ডেলটা কত, তাহলে তুমি সূত্র তো জানো, ডেল ডেলটা সমান কত 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এখন 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স এর মান কত, কোশ্চেনে দেওয়া আছে 5 ল্যামডা বাই 11। দেখো ল্যামডা আর ল্যামডা কাটাকাটি, তাহলে থাকতেছে কি উপরে হবে 10 ইন্টু পাই ডিভাইডেড বাই 11। আমি বলছিলাম যখন দশা পার্থক্য বের করবা তখন কোণ নিয়ে হিসাব হবে, আর যখন পথের পার্থক্য তখন ল্যামডা। তাহলে দশা পার্থক্য সবসময় কোণ, আর পথের পার্থক্য কি ল্যামডা। তাহলে দশা পার্থক্যের সাথে পথের পার্থক্যের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা কি করতে পারলাম, শেষ করলাম। এখন আমরা পড়ব দশা পার্থক্য এবং পথের পার্থক্য আমরা বুঝলাম। তো এখন আমরা পড়ব ব্যতিচার কত প্রকার, এবং ব্যতিচারের মধ্যে যে যে শর্তগুলো আছে, ধরো সমদশার মধ্যে কি কি শর্ত হইতে পারে, বিপরীত দশায় কি কি শর্ত হইতে পারে, এগুলো আমরা দেখব। তাহলে প্রথমে পড়ব যে সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য কত, পথের পার্থক্য কত, বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্য কত, পথের পার্থক্য কত। তারপরে আমরা শর্তগুলো জানার পরে আমরা ব্যতিচারে ঢুকতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথের পার্থক্য। তো এখন আমরা পড়ব সমদশা এবং বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথের পার্থক্যের কি সম্পর্কগুলো হতে পারে। তো প্রথমে একটু দেখি সমদশার ক্ষেত্রে, সমদশা, তো সমদশার ক্ষেত্রে দশা পার্থক্যটা কি, সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য, এক দশা পার্থক্য। তো সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য ডেল ডেল্টা। এখন ডেল ডেল্টা কি, মূলত কোণ। আমি কি বলছিলাম সমদশার ক্ষেত্রে ডেল ডেল্টা শর্তগুলো হবে কোণ দিয়া, আর পথের পার্থক্য ডেল এক্স এর শর্তটা হবে দূরত্ব দিয়ে। এখন আমি ফিক্সড করে নিলাম এই দিক বরাবর সমদশা, তাহলে আমি যদি কোনো কোণেই অতিক্রম না করে এদিকেই থাকি, তাহলে আমি বুঝতে পারতেছি একদম ফার্স্ট যে সমদশা শর্তটা হবে সেটা হবে কোনো দিকে ঘুরি নাই, মানে কোনো পাই ঘুরি নাই, তা 0 ইন্টু পাই। এই দিক বরাবর যদি সমদশা থাকে তাহলে আমি এই দিক বরাবরই আসি, তাহলে এটা হবে সমদশার ক্ষেত্রে 0 ইন্টু পাই। এরপরে শর্ত, ধরো আমি এইভাবে ঘুরলাম, যদি আমি এইভাবে ঘুরি তাহলে 1 পাই পরিমাণ ঘুরলাম, তাহলে তো আমি সমদশা হইল না। তা সমদশা পেতে গেলে আমাকে ওই দিকে যাইতে হবে, তাহলে এই দিকে জাস্ট 1 ইন্টু পাই ঘুরছি, সমদশা হয় নাই, আবার ঘুরি, আবার ঘুরলে কত 2 পাই, 2 পাইয়ে সেম ফেজ মানে সেম দশা পাইলাম। তার 1 পাই ঘুরছি বিপরীত দশা, আমি বিপরীত দশায় যাইতে চাই না, আমি তো সমদশায় যাইতে চাই, তাহলে আবার ঘুরছি, তা 2 পাই পরিমাণ ঘুরলাম। যদি আমি 2 পাই পরিমাণ ঘুরি তাহলেই সমদশাটা পাবো। তাহলে আমি বুঝতে পারতেছি যে দ্বিতীয় যেই শর্তটা সেটা হবে 2 ইন্টু পাই। এরপর এই দিকে আসি, এদিকে এখন পরবর্তী যে সমদশাটা সেটা বের করতে যাচ্ছি, শর্তটা বের করতে যাচ্ছি। তো আরেকবার যদি ঘুরি তাহলে 3 পাই, তো 3 পাই করলে তো আমি সমদশা হইল না, সমদশা তো ওই পাশে, তো এইদিকে তো বিপরীত দশা, তাহলে আমি আবার ঘুরলাম, সমদশা আসলো। তাহলে একটু বলো তো 3 পাই ঘুরছি হয় নাই, 4 পাই ঘোরার পরে সমদশা, তাহলে এখানে হবে কি 4 পাই। আমি বুঝতেই পারতেছি এরপরে হবে 6 পাই, এরপরে হবে 7 পাই, এরপরে হবে 8 ইন্টু পাই, ডট। দেখো পাইয়ের সাথে সবগুলা জোর গণিত, তাহলে আমি বুঝতেই পারতেছি 2n পাই, এটাকে বলা যাবে 2n পাই, পাইয়ের জোর গণিত। সমদশার ক্ষেত্রে ডেল ডেল্টার যে সম্পর্কটা সেটা কি হবে পাইয়ের জোর গণিত। এখন আসো পথের পার্থক্য, সমদশার ক্ষেত্রে পথ পার্থক্য। তো সমদশার ক্ষেত্রে পথ পার্থক্যটা কি, পথ পার্থক্যকে ডেল এক্স দ্বারা প্রকাশ করে। এখন একটু এই পাশে সূত্রটা দিয়ে একটু তাকাও তো, আমরা ডেল ডেলটা জানি 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে 2 পাই বাই, আমি যদি ডেল এক্স বের করতে চাই, ডেল এক্স সমান কত হবে, ডেল এক্স সমান হবে পাই বাই ল্যামডা ইন্টু ডেল ডেল্টা। তাহলে এই সূত্রের মধ্যে যদি আমি বিভিন্ন ডেল ডেল্টা বসাই, মানে দশা পার্থক্য বসাই, তাহলে আমি পথের পার্থক্য পাবো। তাহলে আমি বসাই প্রথমে 2 পাই বাই ল্যামডা, ডেল ডেল্টার মান কত, প্রথমে 0 ইন্টু পাই, এখানে হবে ল্যামডা বাই 2 পাই, এটা হবে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, এখানে হবে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এখন আমি ডেল ডেল্টার মান বসাই দিলাম 0 ইন্টু পাই,
এখন আসো পাই আর পাই যদি কেটে দাও তাহলে কি থাকে, থাকে হচ্ছে 0 ইন্টু λ/2। মানে কি, মানে 0। তাহলে প্রথম যেই দশা পার্থক্য সমদশার ক্ষেত্রে পথের পার্থক্য সেটা কত, 0। তাহলে প্রথমে যদি 0 থাকে, 0 ইন্টু পাই মানে 0, তাহলে পথের পার্থক্য কত হবে, 0 ইন্টু λ/2। মানে λ/2 এর 0 মানে 0ই, সম্পূর্ণটা 0 বলতে পারো, 0 বলতে পারো প্রথমে, সমস্যা নাই। দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্তের মধ্যে ডেল ডেল্টার মধ্যে যদি তুমি 2 পাই বসাও, তাহলে আমি এক কাজ করি, কাজটা হচ্ছে পাই আর পাই কেটে দেই, তাহলে থাকে কত, 2 ইন্টু λ/2। তাহলে λ/2 এর 2 গুণ, 2 ইন্টু λ/2। আমি 2 আর 2 কাটি নাই, কারণ কেন কাটি নাই ব্যাখ্যা আমি দিব পরে। এর পরবর্তীতে যে শর্তটা 4 পাই বসাও, তুমি যদি এখানে 4 পাই বসাও, পাই আর পাই কাটো শুধু, 4 আর 2 কাটো না, তাহলে সামনে কি আসবে, 4 আসবে। তাহলে λ/2, এই যে 4 ইন্টু λ/2। এরপরে কি বুঝতেছো, এখানে যদি 6 পাই বসাও, এই যে 6 পাই নিয়ে এখানে বসাও, তা পাই আর পাই কাটছো, 4 এর জায়গায় কত হবে, 6 হবে। তাহলে 6 λ/2। এখন কি দেখতেছো এগুলো, λ/2 এর 0, λ/2 এর 2, λ/2 এর 4, λ/2 এর 6। তার মানে আমি বুঝতেছি λ/2 এর জোড় গুণিতক 2n λ/2। আমি শর্ত বলে দিতে পারতেছি। পরে তুমি ম্যাথ করার সময় 2 কেটে ফেলো, এটা তোমার বিষয়, পরবর্তীতে ম্যাথ করবা। তাহলে আমি সমদশার ক্ষেত্রে দশা পার্থক্যের শর্তগুলো পড়লাম এবং পথের পার্থক্যের শর্তগুলো পড়লাম। এখন আমরা পড়ব বিপরীত দশা। তো বিপরীত দশায় দশা পার্থক্য কত হবে, তো বিপরীত দশায় দশা পার্থক্যটা কি এটা আমরা দেখব। তো বিপরীত দশায় দশা পার্থক্য হবে, দেখো আমি এই পাশে ধরে নিয়েছিলাম সমদশা, তো এই পাশে যদি আমি সমদশা ধরে নেই, তাহলে এই পাশে তো সমদশা, তাহলে একবার ঘুরো, তুমি যদি একবার ঘুরো তাহলে 1 পাই ঘুরছো। প্রথম শর্তটা পাইছে শুধুমাত্র পাই, কয়টা, একটা, 180 ডিগ্রি ঘুরছো, মানে পাই পরিমাণ ঘুরছো। সমদশা ওইটা, এইটা হচ্ছে বিপরীত দশা। তাহলে আমি বুঝতে পারতেছি এটা হবে বিপরীত দশা, মানে 1 ইন্টু পাই। আচ্ছা এইভাবে আসো, এখন তুমি 2 পাই ঘুরছো, 1 পাই 2 পাই, 2 পাই ঘোরার পরে বিপরীত দশা না সমদশা, তুমি সমদশা পাইছো না, আমি যে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি বিপরীত দশা। তাহলে আবার ঘুরো 3 পাই, তো 3 পাই ঘুরলাম বিপরীত দশা। এরপরে বুঝতে পারতেছো 5 পাই, এরপরে কত 7 পাই। তো ডট পাইয়ের সাথে সবগুলা বিজোড় না, যদি বিজোড় হয় তাহলে হবে 2n - 1 ইন্টু পাই। আমরা প্লাস দিয়ে করব না, আমরা মাইনাস দিয়ে করব। প্লাস দিয়েও বিজোড় হয়, আমরা মাইনাস দিয়ে সবসময় করব। কেন করব পরে ব্যাখ্যা দিচ্ছি। এরপরে পথের পার্থক্য, পথের পার্থক্যকে ডেল এক্স দ্বারা প্রকাশ করে। ওই যে এই সূত্রের মধ্যে আমি কি বসাবো, আমি ডেল ডেল্টার মধ্যে বসাবো। দেখো প্রথম যে শর্তটা সেটা হবে 1 ইন্টু পাই, তাহলে পাই আর পাই কাটো, কাটার পরে কি থাকে, জাস্ট λ/2। তাহলে 1 ইন্টু λ/2 কমা, এরপরে তুমি এখানে 3 পাই বসাও, তাহলে পাই পাই যদি কাটাও তাহলে 3 ইন্টু λ/2, 3 ইন্টু λ/2। এরপরে যদি পাই এখানে 5 পাই বসাও, তাহলে পাই পাই কাটাকাটি, তাহলে 5 ইন্টু λ/2। এরপর 7 ইন্টু λ/2। তাহলে আমি বুঝতেই পারতেছি λ/2 এর বিজোড় গুণিতক না, তাহলে 2n - 1 এটাকে বিজোড় ইন্টু λ/2। এখন অনেকেই ভাবছিলা যে এখানে 2 কেন কাটেন নাই, কারণ দেখো তুমি যদি 2 কেটে ফেলতা, তাহলে এরকম হইতো n λ। আমি যদি বলতাম সমদশার ক্ষেত্রে পথের পার্থক্যের শর্ত কি, তুমি বলতে n λ। এরপরে যদি আমি বলতাম বিপরীত দশার ক্ষেত্রে পথের পার্থক্যের শর্ত কি, তুমি বলতে কি 2n - 1 λ/2। দুইটা দুই রকম শোনা যাচ্ছে। তা তুমি সহজে মনে রাখার জন্য আমি যদি 2 না কাটতাম তাহলে কি হইতো এখানে, তাহলে হয়তো λ/2 এর জোড় গুণিতক, এরপর বলতা λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে কি পড়লাম আজকে, যে সমদশার যে দশা পার্থক্য এটাই শর্ত জেনারেল, বিপরীত সমদশার ক্ষেত্রে পথের পার্থক্য এটা, এরপর বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্য এটা, বিপরীত দশার ক্ষেত্রে পথের পার্থক্য এটা। এখন আমরা পড়ব ব্যতিচার কয় প্রকার, এবং ব্যতিচার যে প্রকারভেদ ছিল সেই প্রকারভেদের মধ্যে কোন প্রকারটা কোন ব্যতিচারে পড়বে এগুলো আমরা দেখব। এখন আমরা পড়ব ব্যতিচার কত প্রকার। ব্যতিচার হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে গঠনমূলক ব্যতিচার
আরেক হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ব্যতিচার দুই প্রকার। এক হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের মধ্যে কোথায় গঠনমূলক ব্যতিচার হবে? সমদশার ক্ষেত্রে, সমদশা যখন হবে তখন গঠনমূলক ব্যতিচার। আর গঠনমূলক ব্যতিচার হচ্ছে উজ্জ্বল। সমদশার ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার ঘটে। এখন এটার মধ্যে কি হয়? এটার মধ্যে হয় উজ্জ্বল বা আলোকিত হয়, বা আলোকিত। আচ্ছা, এখন সমদশার ক্ষেত্রে দশা পার্থক্যের যে শর্তটা আমি দেখাইছিলাম সেটা কত? সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য মানে ডেল্টা জেনারেল সূত্রটা ছিল হচ্ছে 2n × পাই, মানে পায়ের জোড়গণিতক। এরপরে পথের পার্থক্য, পথ পার্থক্য ডেল এক্স, সেটা কত ছিল? 2n λ/2। এই যে শর্তগুলা আমি কিছুক্ষণ আগে বের করছি, এই শর্তগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে যে সমদশার ক্ষেত্রে উজ্জ্বল হবে বা আলোকিত হবে, এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। দশা পার্থক্য 2n পাই, পথের পার্থক্য 2n λ/2। এখন আসো 2 নাম্বার যে কেসটা, এটা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। এখন ধ্বংসাত্মক ব্যতিচারের যেখানে হবে সেটা হবে বিপরীত দশায়। আমরা বিপরীত দশা শর্তগুলা পড়ছি, সবগুলা শর্ত এখানে খাটবে। তো এখানে হবে অন্ধকার হবে। আচ্ছা, এখন বিপরীত দশায় যে দশা পার্থক্য ছিল আমরা সবাই কিছুক্ষণ আগেই দেখলাম, বিপরীত দশার ক্ষেত্রে যে দশা পার্থক্য সেটা হবে 2n - 1 × পাই। এরপরে পথের যে পার্থক্যটা, পথ পার্থক্য ডেল এক্স, আর ডেল এক্স হবে 2n - 1 λ/2। এই যে বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্যের শর্ত এবং পথের পার্থক্যের শর্ত, এই শর্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। তো এই শর্তগুলো আমাদের জানতে হবে। তাহলে বুঝতে পারলাম যে ব্যতিচারে, গঠনমূলক ব্যতিচারে এই শর্তগুলো কাজে লাগে এবং ধ্বংসাত্মক ব্যতিচারে এই শর্তগুলো হয়। এখন আমরা দেখব ব্যতিচারটা কি। মূলত ব্যতিচার কি? আমি বলছিলাম কি পর্দায় উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। তো ব্যতিচারটা হবে এরকম। ব্যতিচার কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ইয়ং আবিষ্কার করছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। দ্বিচির মানে কি? দ্বিচির মানে হচ্ছে ডাবল স্লিট, দুইটা চির থাকবে, দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা জাস্ট আমি চিত্রটা আঁকলাম, আমাদের লাগবে এটার দুইটা চির থাকবে, চির থেকে আলো প্রবেশ করবে। এটা S1 একটা উৎস, এটা আরেকটা উৎস। আর এই পাশে থাকে পর্দা, এখানে পর্দা থাকে এবং এই পর্দার মধ্যে ডোরা তৈরি হয়। আর এটাকে এক একটা ডোরা তৈরি হবে, উজ্জ্বল ডোরা তৈরি হবে, অন্ধকার ডোরা তৈরি হবে। তো আমি যদি তোমাকে বলতে চাই যে চির হতে যে পর্দা দূরত্ব, সেই পর্দা দূরত্বকে D দ্বারা প্রকাশ করে। এখন ধরো এইখানে একটা উজ্জ্বল ডোরা তৈরি হলো বা অন্ধকার ডোরা তৈরি হলো। তো আমি যদি এখানে বলতে চাই, জাস্ট এখানে একটা পর্দা দিই, এখানে ধরো P বিন্দু দিলাম। এখন চির হতে P বিন্দুতে একটা তরঙ্গ গিয়া আপতিত হবে, আবার S2 উৎস হতে P বিন্দুতে আরেকটা তরঙ্গ যাবে। তো এই তরঙ্গগুলো আমি এইভাবে সরলরেখাভাবে তো যাবে না, তরঙ্গ আকারে যাবে, তো গিয়া উপরিপাতিত হইল। এখন P বিন্দুতে যদি সমদশায় উপরিপাতিত হয় তাহলে এইখানে যে ডোরাটা তৈরি হবে, এই ডোরাটা হবে উজ্জ্বল। আর যদি P বিন্দুতে গিয়া বিপরীত দশায় মিলিত হয় তাহলে সেখানে হবে অন্ধকার। এখন আমরা বুঝবো যে এটা হবে কেন্দ্র, একদম মিডল পয়েন্ট, কেন্দ্র থেকে তোমার যদি কোশ্চেন করে কেন্দ্র থেকে n তম ডোরার দূরত্ব, কেন্দ্র থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব। তো পর্দার মধ্যে কেমন ডোরা তৈরি হয়?
পর্দার মধ্যে এরকম তৈরি হবে। আমি যদি চিত্র একটু দেখতে চাই, এগুলো একটু মনে রাখো, এগুলো মুছে ফেলতেছি। পর্দার মধ্যে এরকম তৈরি হয়। পর্দাতে আমি এই পাশে একটু লিখতেছি, সূত্র লিখবো তো। দেখো এটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয়, এটা ধরো কেন্দ্রীয় উজ্জ্বল, এটা কোথায় তৈরি হবে, যে এটা এইখানে তৈরি হবে কেন্দ্রীয় উজ্জ্বল। পর্দার মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বল থাকবে, তোমরা সবাই একাডেমিক ক্লাসে যেটা আছে এটাগুলো দেখছো। তো এখানে এখানে কেন্দ্রীয় উজ্জ্বল থাকবে, এটাকে বলা হবে কেন্দ্রীয় উজ্জ্বল। আর কেন্দ্রীয় উজ্জ্বলটা আমি এইখানে, আমি পর্দার যে চেহারাটা ভিউটা আসে এটাই আমি এইখানে আঁকলাম। তো এটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলকে এন এর মানটা 0 দিয়ে প্রকাশ করা হয়, 0 দিয়ে প্রকাশ করা হয়। তো এন এর মানটা 0 দিয়ে প্রকাশ করে। এরপরে একটু উপরে বিপরীত দশা মিলিত হবে, এটা সমদশা মিলিত হলে উজ্জ্বল, বিপরীত দশা মিলিত হবে, এখানে হবে অন্ধকার। এবং এই অন্ধকারটা হবে প্রথম অন্ধকার। তাহলে অন্ধকারটা এন এর মান কত থেকে শুরু হবে, কয়টা থেকে, মানে কত নাম্বার থেকে শুরু হবে, 1 নাম্বার থেকে শুরু হবে। এরপরে যেটা হবে সেটা হবে উজ্জ্বল। তাহলে প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল, তো প্রথম উজ্জ্বল এন এর মান 1। অন্ধকারের জন্য ক্রমিক সংখ্যা একটা, আবার তোমার হচ্ছে যে উজ্জ্বলের জন্য ক্রমিক সংখ্যা আলাদা আলাদা পাবে। তো এটা হবে দ্বিতীয় অন্ধকার। দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তো দ্বিতীয় অন্ধকার হইলে এন এর মান 2। এরপরে আবার সমদশা মিলিত হবে, এটা বিপরীত দশা মিলিত হলে অন্ধকার, আবার সমদশা মিলিত হবে, সেটা হবে দ্বিতীয় উজ্জ্বল n = 2। আবার উপরে বিপরীত দশা মিলিত হবে, এবং প্রত্যেকটা ডুরা বা ঝালর বলা হবে, প্রত্যেকটা ডুরার প্রস্থ পুরুত্ব সবগুলা সেম থাকবে। তো এটা হবে তৃতীয় অন্ধকার, n এর মান 3। তো এর উপরে আবার সমদশা মিলিত হবে, এটা হবে তৃতীয় উজ্জ্বল। তৃতীয় উজ্জ্বল হলে n এর মান 3। তো উজ্জ্বলের জন্য আলাদা ক্রমিক সংখ্যা, আবার অন্ধকারের জন্য আলাদা ক্রমিক সংখ্যা। ঠিক তেমনভাবে নিচের দিকেও এইরকম ঘটনা ঘটবে। আমি এক পাশ আঁকছি, উপরের পাশটা আঁকছি। তাও পর্দার মধ্যে যে পরীক্ষায় পর্দার মধ্যে উপরের পাশটা আমি আঁকছি, নিচের পাশটা আঁকি নাই। তো উপরের পাশের যদি তোমার এখন কোশ্চেন করে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম যে ডোরাটা তৈরি হইল, এখানে উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, এনতম যে ডোরাটা তৈরি হইল সেই এনতম ডোরার দূরত্বের সূত্রটা কি? এখন এনতম ডোরার দূরত্ব এটাকে xn দ্বারা প্রকাশ করে। আর চির হতে পর্দার যে দূরত্ব, এটা পর্দা, এটা চির হতে পর্দার দূরত্বকে d দ্বারা প্রকাশ করে, এবং দুইটি চিরের মধ্যবর্তী দূরত্ব এটাকে a দ্বারা প্রকাশ করে। দুইটি চিরের মধ্যবর্তী দূরত্বকে a দ্বারা প্রকাশ করে। এখন যদি তোমাকে কোশ্চেন করে সূত্র, যদি কোশ্চেন করে প্রথম সূত্র, ব্যতিচারে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা দেখব। প্রথম যদি সূত্র জিজ্ঞেস করে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরার দূরত্ব xn কত। এখন এইটা যদি শিখতে চাও তাহলে সূত্রটা হবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরার দূরত্ব, উজ্জ্বল হইতে পারে, অন্ধকারও হইতে পারে, আমরা পরবর্তীতে আলাদা দেখব। এনতম ডোরার দূরত্ব xn হবে ∆x/d/a। এই সূত্রটা দিয়ে তুমি কি করতে পারবা? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম ডোরা দূরত্বের সূত্রটা বের করতে পারবা। তো এটা কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা আমরা একাডেমিক ব্যাচে পড়ানো হয়। তো এটা ওয়ান শট ক্লাস, তো এই জন্য আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম, xn = ∆x/d/a। এখন আসো, তোমরা যদি কোশ্চেন করে 2 নম্বর সূত্রটা, যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম, এখন ডোরা না, এখন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এটা তো জাস্ট ডোরার দূরত্ব বলছে। এখন আমি যদি বলি উজ্জ্বল ডোরার দূরত্বটা কত, তখন ∆x এর মধ্যে উজ্জ্বলের শর্তটা বসাবা, পথের পার্থক্য। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব,
সেটা কি হবে, সেটা এক্স এন। এক্স এন সমান ডেল এক্সের মধ্যে জাস্ট সমদশার যে শর্তটা হয় সেই শর্তটা বসাবা। সেটা কত হবে, ডেল এক্স হচ্ছে জোর গুণিতক, তো 2n ল্যামডা বাই 2 ইন্টু ডি ডিভাইডেড বাই এ। তো 2 যদি কাটা যায় তাহলে এক্স এন এর সূত্র কি, এক্স এন সমান হবে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে তুমি কি করবা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব এন ল্যামডা ডি বাই এ। এন ক্রমিক সংখ্যা কত নাম্বার ডোরা বের করতে চাচ্ছ, 7 নাম্বার নাকি 8 নাম্বার নাকি 9 নাম্বার। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডি কি, ডি হচ্ছে তোমার চির হতে পর্দার দূরত্ব, এ হচ্ছে কি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা 3 নাম্বার যেই সূত্রটা বলবে সেটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এনতম, এখন উজ্জ্বল না অন্ধকার, অন্ধকার ডোরার দূরত্ব সূত্র কি, অন্ধকার ডোরার দূরত্ব, সেই অন্ধকার ডোরার দূরত্ব এক্স এন সমান, তুমি ডেল এক্সের মধ্যে জাস্ট ডেল এক্সের মধ্যে বিপরীত সে শর্ত বসাবা। শর্ত বসানোর পরে যে সূত্রটা হবে সেটা হবে 2n মাইনাস 1 ল্যামডা ডি। এই যে 2টা নিচে থাকতো, 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 থাকতো, এই 2টা নিচে আসা পড়লো, সেটা হবে 2a। এই শেষ সূত্রটা, এই সূত্র হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম অন্ধকার ডোরার দূরত্বের সূত্র। এখন আমরা পুরো ডোরা প্রস্থ, এই যে এক একটা প্রস্থ পড়বো, ডোরা প্রস্থ কত, ডোরা ব্যবধান কত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে ডোরা প্রস্থটা কত, 4 নাম্বার সূত্র, বা ডোরা ব্যবধান কত, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানকে বলা হবে ডেল জেড। ডোরা ব্যবধানটা কি, এই চিত্রে একটু তাকাও। ডোরা ব্যবধান হবে একটা উজ্জ্বল ডোরা হতে আরেকটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে বলা হবে ডোরা ব্যবধান। তো ডোরা ব্যবধানের যে সূত্রটা হয় সেই সূত্রটা হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সূত্রটা একটু মনে রাখবা, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এই সূত্রটা হবে আমাদের ডোরা ব্যবধান। এখন ডোরা প্রস্থটা কি, তোমার যদি কোশ্চেন করে যে ডোরা প্রস্থটা বের করো, ডোরা প্রস্থ, এখন আমি বলছিলাম প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম। দেখো এইখানে যে এই অংশটুকুর মধ্যে কয়টা ডোরা আছে একটু চিন্তা করো তো, এই অংশটুকুর মধ্যে কয়টা ডোরা আছে, 2টা ডোরা আছে। দেখো মাঝে একটা অন্ধকার ডোরা, আর এইখানে উজ্জ্বলের অর্ধেকটুকু, আবার এখানে উজ্জ্বলের অর্ধেকটুকু, তাহলে মিলে কয়টা হবে, 2টা ডোরা। তার 2টা ডোরার দূরত্ব যদি ডেল জেড হয়, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হয়, তাহলে একটা ডোরা প্রস্থ চাচ্ছি আমি, একটা ডোরা প্রস্থ চাচ্ছি। তাহলে একটা ডোরার প্রস্থটা কত, একটা ডোরার প্রস্থ হবে 2 দ্বারা ভাগ, অর্ধেক হয়ে যাবে। তার ডোরা প্রস্থকে জেড দ্বারা প্রকাশ করে, জেড হবে ল্যামডা বাই 2। ডেল জেডের মধ্যে যদি 2টা ডোরা থাকে তাহলে একটা ডোরা প্রস্থ হবে 2 দ্বারা ভাগ হবে 2a। দেখো ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এতটুকু দূরত্ব থাকে 2টা ডোরা, তা একটা ডোরা প্রস্থই তো আমি চাচ্ছি, তা ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করে অর্ধেক করে দিব। তাহলে এটা হবে ডোরা প্রস্থের সূত্র। দেখো ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, আর ডোরা প্রস্থের সূত্র হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এখন 5 নাম্বার যেই সূত্রটা তোমরা বলবে বের করার জন্য সেটা হবে পরপর এনটি, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, পরপর এনটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব, পরপর এনটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা কত হবে এক্স এন দ্বারাই প্রকাশ করলাম। সেই দূরত্বের যে সূত্রটা এক্স এন, ধরো এক্স এন এখানে নিলাম, সেই দূরত্বের যে সূত্রটা হবে সেটা হবে, দেখো এইখানে যে ডেল জেডটা, এটা পরপর দুটি, পরপর একটা 2টা উজ্জ্বল, পরপর 2টি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব যদি ডেল জেড একটা হয় তা পরপর 3টা, 3টার জন্য ডেল জেড কয়টা, ডেল জেড হবে 2টা। এই যে এখানে সেন্টার টু সেন্টার হিসাব করবা, ডোরার কেন্দ্র থেকে কেন্দ্র হিসাব করবা। আরেকটা পরপর 4টি দেখো উজ্জ্বল, অন্ধকার নিতে পারো, উজ্জ্বল নিলা তুমি, সমস্যা নেই, অন্ধকার নিতে পারো। এখানে একটু চিন্তা করো তো, এটা যদি ডেল জেড হয়
ডোরা ব্যবধান হয়, এটাও তো ডোরা ব্যবধান, এটাও তো ডোরা ব্যবধান। তা ডোরা ব্যবধান এখানে কয়টা? 3টা। বাট পরপর উজ্জ্বল বা অন্ধকার ডোরা কয়টা? উজ্জ্বল ডোরা কয়টা? 1টা 2টা 3টা 4টা। তা পরপর 4টি উজ্জ্বল ডোরার দূরত্ব ডেল জেড কয়টা? 3টা। তাহলে বুঝতেই পারতেছি ডেল জেড একটা কম। যদি এনতম হয় তাহলে পরপর এনটি n-1 ইন্টু ডেল জেড, মানে হচ্ছে n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এক্স এন এর যে সূত্রটা সেটা হবে n-1 ইন্টু ডেল জেড, মানে n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এই যে 5টা সূত্র, এই 5টা সূত্র আমাদের শিখতে হবে। এরপরে আরও সূত্র দিবে, সেই আরও সূত্রগুলো একটু আমরা দেখব। প্রথমে 6 নাম্বার যে সূত্র বলতে পারে সেটা কৌণিক সরণ বলতে পারে। কৌণিক সরণটা কতটুকু? কৌণিক সরণটা যদি বুঝতে চাও তো 2টা সূত্র আমাদের একটু চেষ্টা করতে হবে। দেখো এইখানে একটা চির, এখানে 2টা চির আর এটা পর্দা। আমি যা ছোট করে রাখতেছি, এটা চির হতে পর্দা দূরত্ব ডি, আর এখানে পি বিন্দু। এখন এই চির হতে একটা তরঙ্গ যাবে পি বিন্দুতে, আর একটা তরঙ্গ যাবে পি বিন্দুতে। এখন তরঙ্গ হতে যদি একটা লম্ব টেনে দাও তাহলে এখানে একটা যে কোণ হবে, এইটাকে বলা হবে থিটা, এটাকে বলা হবে এ, এটা লম্ব, আর এটা হবে ডেল এক্স, পথের পার্থক্য। 2টা তরঙ্গের মধ্যবর্তী যেই কোনটা বড় কোনটা ছোট, এই যে ব্যবধানটা, পথের পার্থক্য ডেল এক্স। এখন যদি থিটা বের করতে চাও কৌণিক সরণ, 6 নম্বর যে সূত্রটা সেটা বলবে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব থিটা। তো তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার ডেল এক্স বাই এ, এই যে সূত্র। তুমি থিটা বের করতে পারবা, থিটা সমান সাইন ইনভার্স ডেল এক্স বাই এ। থিটা সমান হবে সাইন ইনভার্স ডেল এক্স ডিভাইডেড বাই এ, এই যে সূত্র। এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা? থিটা বের করতে পারবা বা সাইন থিটা বের করতে পারবা। আবার এখান থেকে বলা যায় এ সাইন থিটা সমান ডেল এক্স। এগুলো আমরা পড়বো বিস্তারিত পরবর্তীতে, অপবর্তনে পড়বো। এরপরে আরেকটা সূত্র হয় কৌণিক সরণের, আরেকটা সূত্র। সেই সূত্রটা একটু দেখো, এটা পর্দা। এখন পর্দা চির হতে পর্দা দূরত্ব ডি। এখন যদি আমি বলি পি বিন্দুতে একটা ডোরা তৈরি হইলো, সেই পি বিন্দুতে ডোরার দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এটা হচ্ছে এক্স এন। এখন এই পয়েন্ট থেকে যদি তুমি একটা লম্ব টেনে দাও, এটা কিন্তু তরঙ্গ না, তরঙ্গ কিন্তু চির থেকে যাবে, উপরে পাতিত হবে। এটা কেন্দ্র থেকে একটা লম্ব টেনে দিলে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটাকে বলা হবে কৌণিক সরণ। তো কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব যদি আমি বলি টেন থিটা অ্যাপ্লাই করি এখানে, তো থিটার বিপরীতে লম্ব এক্স এন, আর এটা কি ভূমি। তো এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো? কৌণিক সরণটা বের করতে পারবো। আবার থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স এন ডিভাইডেড বাই ডি। এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো? কৌণিক সরণটা বের করতে পারবো। এখন এই থিটার মানটা অনেক কম হবে। যদি থিটার মানটা অনেক কম হয় তাহলে সাইন থিটা সমান ট্যান থিটা বলা যাবে, তখন ডেল এক্স বাই এ সমান এক্স এন বাই ডি বলা যাবে। তো মূলত এই 2টা সূত্র একটু মনে রাখবা, কৌণিক সরণ বা কৌণিক দূরত্বের সূত্র। ব্যতিচারে মোটামুটি এই 6টা সূত্রই হয়, 6টা প্রকারের সূত্র আমি দিলাম। তো এই সূত্রগুলো থেকে এবং আগের যে শর্তগুলো আমি নিয়ে আসলাম, এই সূত্রগুলো যদি তুমি বা শর্তগুলো ভালো করে জানো তাহলে ব্যতিচারের সকল ম্যাথ তুমি করতে পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।